আজকের ক্লাসে আমরা স্যালারি শিট কিভাবে তৈরি করে সে সম্পর্কে আমরা তিনটি প্রজেক্ট শিখব। স্যালারি শিট 1, স্যালারি শিট 2, স্যালারি শিট 3। স্যালারি শিট 1 এর সাথে স্যালারি শিট 2 সম্পর্ক, স্যালারি শিট 2 এর সাথে স্যালারি শিট 3 সম্পর্ক। যদি আপনি স্যালারি শিট 1 পারেন তবে আরে একটা দুইটা পয়েন্ট যখন আয়ত্ত করবেন তাহলে স্যালারি শিট 2 জানা হয়ে যাবে। স্যালারি শিট 2 যখন জানা হয়ে যাবে আর একটা দুইটা নতুনত্ব যদি কোনো মেনু অ্যাড করে শিখেন তাহলে স্যালারি শিট 3টাও জানা হয়ে যাবে। তাহলে স্যালারি শিট 1 এ আসি আমরা। স্যালারি শিট 1, স্যালারি শিট কাকে বলে সেটা আমরা একটু ক্লিয়ার হই। স্যালারি বলতে আমরা সকলেই জানি, আর শিট মানে হলো এর একটা কপি। এই যে স্যালারি শিট আমরা তৈরি করি হয়তোবা আমাদের মাঝে এটা ব্যবহার হয় না, কিন্তু এটা ব্যবহার হয় সাধারণত প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে। অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে কতজন স্টাফ আছে, তাদের বেতন কত, তাদের নানাবিধ যে অতিরিক্ত যে ভাতাগুলো আছে সেগুলো কোন খাত থেকে কত টাকা আসে, সকল মিলে টোটাল কত টাকা একজন স্টাফ বেতন পাবে, একজন স্টাফ এই মাসে কত টাকা স্যালারি পাবে, এর একটা মান্থলি একটা স্যালারি শিট তৈরি করতে হয়। একজন কম্পিউটার অপারেটরের এটা কাজ। একজন কম্পিউটার অপারেটরের কাজ হলো কোম্পানির যাবতীয় অ্যাপ্লিকেশন, হিসাব নিকাশ সকল কিছু তাকে তৈরি করতে হয়। সেই সুবাদে যখন স্যালারি শিট আপনাকে তৈরি করতে হবে তখন আপনাকে বুঝতে হবে যে আপনার কোম্পানি কোন স্যালারি শিটটাকে ফলো করে। কোন স্যালারি শিট বলতে কোন কোম্পানি দেখবেন কোম্পানি শুধু আপনাকে দিবে কিন্তু কোনো কিছু নেবে না। অর্থাৎ সেই কোম্পানিতে প্রভিডেন্ট ফান্ড নামে কোনো ধরনের ফান্ড নেই। নর্মালি কোন একটা প্রতিষ্ঠানে তার স্টাফদেরকে মূল একটা বেতন দেয়, তার সাথে সাথে যাতায়াত বাবদ একটা ভাতা দেয়, তার থাকার জন্য কিছু ভাতা দেয় এবং তার চিকিৎসাদের জন্য কিছু ভাতা দেয়। এই যে আনুষঙ্গিক তিনটা ভাতা তাকে দেওয়া হয় সাথে মূল বেতন, টোটাল 4টা ইয়েতে মূল কত দাঁড়ায়, তার টোটাল স্যালারি কত টাকা দাঁড়ায়, এর একটা স্যালারি শিট হিসাব আপনাকে মান্থলি হিসাবে তৈরি করতে হবে। কোনো মাসে স্টাফ মাইনাস হতে পারে, কোনো মাসে স্টাফ প্লাস হতে পারে, সেই সুবাদে প্রতি মাসে এর আপডেটটা তৈরি করতে হয়। কোনো মাসে স্যালারি স্টুডেন্ট স্যালারিদের স্টাফদের স্যালারি প্লাস হইতে পারে, কোনো মাসে স্টাফদের স্যালারি মাইনাস হতে পারে। এর জন্য স্যালারি শিট 1 সিস্টেম আমাদেরকে তৈরি করতে হবে। হ্যাঁ, যদি আপনার কোম্পানি আপনাকে আনুষঙ্গিক আরো কিছু ভাতাদি দেয় তাহলে সেটা আপনি এখানে অ্যাড করে নেবেন। এর জন্য প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে কিভাবে এটা আমরা করব। যেমন প্রথম আসছে নেম, নেমের পরে কি আসছে, নেমের পর আসছে বেসিক। অনেক প্রতিষ্ঠান দেখবেন নেমের পর তার আইডি নাম্বার থাকে, তাহলে আপনি কি করবেন, নেমের পরে একটা ঘর বাড়াবেন যেটা আইডির জন্য দিবেন। এরপর আসে বেসিক। প্রত্যেক স্টাফের একটা মূল বেতন থাকে, এই মূল বেতনের উপর তার স্যালারি বাড়ে, তার আনুষঙ্গিক ভাতাগুলো আসে। এই যে আনুষঙ্গিক ভাতাগুলো আসে বা স্যালারি বাড়ে, যে মূল ফিগারটা মূল বেতন যেটা সেটাকে বেসিক স্যালারি বলে। এই বেসিক স্যালারি কত সেটা আপনি এন্ট্রি করে রাখবেন। বেসিক স্যালারি সাধারণত একবারই থাকে ফিক্সড, এটার সাথে প্লাস হয়। যেমন একজন স্টাফের বেতন 8,500 টাকা, 8,500 সাথে তাকে বাসা ভাড়া বাবদ অর্থাৎ হাউস রেন্ট বাবদ 12% দেওয়া হয়। কিসের 12%? বেসিকের 12%। অর্থাৎ সে যে মূল বেতনটা পাবে, সে মূল বেতনটা যত টাকা হয় তার 100 ভাগের 12% গুণন হবে। তার 100 ভাগের 12% গুণন হয়ে কত টাকা হবে সেটা এখানে আসবে, অর্থাৎ এই ফলাফলটা এখানে ফিগারটা আসবে। এবার আসেন কার রেন্ট অর্থাৎ যাতায়াত ভাড়া। যাতায়াত ভাড়া তাকে দিচ্ছে 8%। আপনার কোম্পানি যদি আপনাকে 5% দেয় তাহলে আপনি এখানে উল্লেখ করে দিবেন 5%। এবার আসেন মেডিকেল খরচ, তার চিকিৎসাদি
তার শারীরিক সুস্থতার জন্য, চিকিৎসার জন্য তাকে একটা ভাতা দেওয়া হয়, যেটাকে বলা হয় মেডিকেল। এই মেডিকেল 5% দিতে পারে, 10% দিতে পারে, 7% দিতে পারে। যত পার্সেন্ট দেয় আপনি তত পার্সেন্ট গুণন করবেন। হাউস রেন্ট, কার রেন্ট, মেডিকেল, এই তিনটার পার্সেন্টেজ আছে, তবে কিসের পার্সেন্টেজ সেটা আপনাকে ক্লিয়ার হবে। সেটা আপনাকে ক্লিয়ার হতে হবে। এই জন্য আপনি পার্সেন্টেজ উল্লেখ করেছেন, কিন্তু কোত্থেকে পার্সেন্টেজ টানবেন যদি আপনি সেটা না জানেন, তাহলে আপনি ফলাফল বের করতে পারবেন না। ফলাফল বের করার জন্য অবশ্যই আমাদেরকে জানতে হবে যে কোন জায়গা থেকে আমরা গুণন করব পার্সেন্টেজের মাধ্যমে। সেটা হলো আমাদের বেসিক। অর্থাৎ যত কিছু আমরা বের করব সবকিছু বেসিকটা হবে। যেহেতু বেসিকটা আমাদের বি এর ঘরে আছে, তাই আমরা সবকিছু বি এর সাথে গুণন করব। এবার আসেন টোটাল। একজন স্টাফ 4 ধরনের ফান্ড থেকে টাকা পাবে, সকল মিলে একত্রে কত টাকা হয় সেটা টোটালে আসবে। টোটালে আমরা সেটা কাউন্ট করব। এর পূর্বে আমরা এটা কেটে ফেলি। এর পূর্বে আপনি দেখেন এখানে কিন্তু কালার করা আছে। কালার করার একটা কারণ আছে। যেমন আপনার এখানে কালার করা আছে, এটা প্রতি মাসে কিন্তু অটোমেটিক একটা সিস্টেমই থাকবে ফরম্যাট। এই ফরম্যাটটা যদি আপনি একবার করে রাখেন, তাহলে প্রতি মাসে শুধুমাত্র কপি করে নতুন একটা শীটের মধ্যে, সেই শীটের মধ্যে নাম লিখে দিবেন কোন মাসের স্যালারি শীট। স্যালারি শীটটা উল্লেখ করার পরে আপনার স্টাফদের নাম লেখা থাকবে, মূল বেতনটা থাকবে, সেটাও কালো কালার থাকবে। এর কারণটা হলো এটা হলো ফিক্সড। কালার যে আপনাকে করতে হবে এমন কিন্তু না। আমি আপনাকে বুঝাতে যাচ্ছি যে কালার কলার লেখাগুলো এটা সবসময় আপনার থাকে। তাহলে আপনার কাজ কি? প্রতি মাসের নতুন কাজ হলো কালো রঙের গুলো। প্রতি মাসে শুধু আপনাকে এইটুকু কাজ করতে হবে। তাও কি আপনি সবকিছু তো আপনার ফরম্যাট করা থাকবে, শুধুমাত্র এই প্রথম 4টা ঘরকে যদি করে নিতে পারেন, বাকিগুলো অটোমেটিকলি টান দিলেই পুরোটা চলে আসবে। তাহলে সারাদিন যে কাজটা আপনি মেহনত করে করতেন, বা আপনার কোম্পানি জানতো যে আপনি এই কাজটা তৈরি করতে মোটামুটি 2-3 ঘন্টা লাগবে, কিন্তু যখন সূত্রটা আপনার কাছে জানা থাকবে, তাহলে মনে রাখবেন যে এই কাজটা করতে আপনার কাছে 2 থেকে 3 মিনিট লাগবে। এই 2 থেকে 3 মিনিট কাজ করবেন 2-3 ঘন্টা সময় হাতে নিয়ে। কোম্পানি কিন্তু আপনাকে সময় দিচ্ছে 2-3 ঘন্টা, কিন্তু আপনি তো কাজটা করে ফেলেছেন 2-3 মিনিটে। তাহলে বাকি টাইম কি করবেন? বাকি টাইম আপনি কাজ সাজানোর ক্ষেত্রে ব্যবহার করবেন, বা আপনি আপডেট কাজগুলো করলেন। এইটা আপনার এক্সট্রা একটা বেনিফিট। এবার আসেন আমরা তাহলে হিসাবটা কিভাবে করব। ধরে নিলাম আমাদের লাল এই তথ্যগুলো আমাদের পূর্বে করা আছে, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের নতুন এগুলো অ্যাড করতে হবে। আচ্ছা, আমরা নতুন এটাকে অ্যাড না করে, বা এটাকে আমরা যে না করে আমরা টোটালি সম্পূর্ণ নতুন ভাবে আমরা করে নিতে চাই। এই জন্য আমরা একটা নতুন ফাইল নেব। ফাইল থেকে নিয়তে চলে যাব, সেখান থেকে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করার পরে ডাবল ক্লিক করব অথবা ক্রিয়েট ক্লিক করব। তাহলে আমাদের আরেকটা ফাইল চলে আসবে ওয়ার্কশিটে। আমরা সেখানে লিখে নিব। যেমন আমরা এখানে লিখলাম স্টাফ নেম, আইডি নাম্বার, তারপর আছে বেসিক, হাউস রেন্ট, এইচআর রেন্ট। হাউসের ধরে নিলাম আমরা 13%। তারপর হলো আপনার কার রেন্ট 8%। এরপর মেডিকেল 7% নিলাম, বা 6%। এবার টোটাল। এই যে আমাদের ঘরগুলো হাইড হয়ে গেছে, এর কারণ হলো আমাদের ঘরটা ছোট। এর জন্য আমরা কলামগুলোকে ডাবল ক্লিক করলে আমাদের তার নির্দিষ্ট পরিমাণের জায়গা সে কভার করে নেবে। এবার আমরা নাম লিখে নিব, আমাদের স্টাফদের নাম। এভাবে আমাদের সকল স্টাফদের নামগুলো লিখে ফেলবো।
স্টেপদের আইডি নাম্বার গুলো লিখে ফেলবো। লিখে ফেলার পরে আমরা যখন লিখে ফেলবো তখন আমরা এই যে আমরা এটাকে কালার করে নিলাম, এর কারণ হলো যে এটা আমাদের সব সময় থাকবে। এখন আমাদের কাজ হলো যে এটা পার্সেন্টেজের মাধ্যমে আমাদেরকে বের করতে হবে। যেহেতু আমরা বের করব বেসিক, তাই আমাদের বেসিকটা আছে সি এর ঘরে, তাই আমরা এখানে টাইপ করব ইকুয়াল সি। খুব সহজ, একদম সহজ, পানি একদম। শুধু খেয়াল করবেন কোন ঘর থেকে, যেমন C2 ইনটু C2 ঘরে যা আছে তার 12% বা 13%, নিলাম 13%। C2 ঘরে যা আছে তার 13% যত টাকা হয় তত টাকার ফলাফল এখানে চলে আসবে। এখন 1105 টাকা হয়, অর্থাৎ 8500 টাকার কে যদি আমরা 100 ভাগ করি তার 13% হয় 1105 টাকা। তাহলে আমাদের ফর্মুলা বারে খেয়াল করেন, C2 ইন্টু 13%, যদি আমরা পার্সেন্টেজ না দিয়ে যদি C2 ইন্টু 13 দিতাম তাহলে কিন্তু এটার সাথে C2 এর সাথে যা আছে তার 13 গুণ বেশি সেই করতো, ফলাফল আনতো। কিন্তু যেহেতু আমরা এখানে পার্সেন্টেজ উল্লেখ করেছি তাই কম্পিউটার বুঝে ফেলেছে 100 ভাগের 13% যত টাকা হয় তত টাকার ফলাফল আসতে চলেছে। এবার আসেন কার রেট, সেম, অর্থাৎ ইকুয়াল C2 ইন্টু 8% ইন্টারেস্ট 680 টাকা। মেডিকেলটাও সেম, ইকুয়াল C2 ইন্টু 6%। তাহলে যখন আমরা একটা পারবো বাকি দুইটা কিন্তু খুব সহজেই পারবো, শুধু পার্সেন্টেজ চেঞ্জ করে দেব। এবার আসেন টোটাল স্যালারি। এখন তার টোটাল স্যালারি কত হয়, আপনি যদি এখানে অটো সাম ক্লিক করেন তাহলে কিন্তু সেই আইডি নাম্বার সহ কাউন্ট করবে। কারণটা কি জানেন? এর কারণটা হলো এটা কিন্তু একটা ডিজিট, কিন্তু কম্পিউটার সাধারণত ডিজিটটাকে কিন্তু অটোভাবে সে নিচ্ছে। তাহলে আপনাকে কি করতে হবে, এই ক্ষেত্রে আপনাকে সেকেন্ড কোডটা ব্যবহার করতে হবে। সেকেন্ড কোডটা কি, সাম দিয়ে, ইকুয়াল সি সাম, ফার্স্ট ব্র্যাকেট C2 ক্লোন F2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তাহলে আপনাকে সেকেন্ড যোগ করার সিস্টেমটা ফলো করতে হবে, এরপর এন্টার বাটন প্রেস কর। তাহলে তার স্যালারি হচ্ছে 10,795 টাকা। 8,500 টাকা তার মূল বেতন, 1105 টাকা বাসা ভাড়া, যাতায়াত বাবদ 680 টাকা, মেডিকেল বাবদ 510 টাকা। টোটাল গিয়ে চারটা মিলে স্যালারি হয় 10,795 টাকা। এখন আপনি এই চারটাকে সিলেক্ট করবেন, এরপর সেল পয়েন্টারটাকে ধরে সোজা নিচের দিকে টান দিবেন, তাহলে কি হবে, সবারটা একসাথে ফলাফলটা চলে আসবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা স্যার, স্যার একটু আবার টোটাল স্যালারি যেভাবে যুক্ত করেছেন দ্বিতীয় সিস্টেমটা আরেকবার দেখালে মনে হয় একটু ভালো হতো। দ্বিতীয় সিস্টেম যেটা, সেটা হলো আপনাকে টাইপ করতে হবে ইকুয়াল সি সাম, SUM সাম, এরপর ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট, এরপর শুরু ঘর শেষের ঘর। শুরু ঘরে কি আছে, সি আছে, যেহেতু আমরা সি থেকে F2 পর্যন্ত ইয়ে করবো তাই আমরা এখানে টাইপ করবো C2 ক্লোন।
জি 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 এরপর হলো F2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার বাটন প্রেস করবেন, তাহলে জি জি ফলাফল গতকাল আসবে। এরপর সবগুলো ঘরকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এভাবে পয়েন্টের মাধ্যমে নিচের দিকে ড্র্যাগ করবেন, তাহলে ফলাফল প্রত্যেকটা চলে আসবে। ফলাফল জি জি আসলো, সবকিছু রেডি, কোন প্রতিষ্ঠানের কোন মাসের কত তারিখে আপনি প্রিন্ট করেছেন সবকিছুর একটা সামারি দরকার উপরে। এর জন্য আপনার কি করতে হবে, সবার উপরে ঘরে ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করবেন, এরপর ক্লিক করবেন ইনসার্ট। স্যার ইনসার্ট ক্লিক করার পর ইন্টার রো, যেহেতু আমরা উপরে একটা রো বাড়াতে চাই তাই আমরা ইন্টার রোতে ক্লিক করার পর ওকে বাটন প্রেস করব। এরপর আমাদের এই পর্যন্ত, যেহেতু আমাদের স্যালারি শিট শিরোনাম এই পর্যন্ত আসছে, তাই আমরা এই পর্যন্ত সবগুলো ঘরকে মার্ক করব, সিলেক্ট করব। এরপর আমাদের কাজ হলো মার্জ এন্ড সেন্টার ক্লিক করব। যখনই আমরা মার্জ এন্ড সেন্টার ক্লিক করব তখন আমাদের সকল ঘর মার্জ হয়ে যাবে, অর্থাৎ অ্যাডজাস্ট হয়ে যাবে, একটা ঘরে রূপান্তর হয়ে যাবে। এরপরে আমরা এখানে লিখে ফেলবো কোন প্রতিষ্ঠানের, যেমন কওমি আইটি ফার্ম। অল্টার ইন্টার বাটনের মাধ্যমে আমরা কার্সরটাকে নিচে নামাবো, অ্যাড্রেসটা লিখে দেব। এরপর আমরা আমাদের রোটাকে বাম পাশে নাম্বারিং সেলগুলোর মাধ্যমে বড় করে নিব, যতটুকু আমাদের প্রয়োজন ঠিক ততটুকু আমরা বড় করে নিব। ফন্ট সাইজ আমরা আমাদের পছন্দ অনুযায়ী আমরা বড় করে নিব। এরপর আমরা যদি একটা বর্ডার টানতে চাই, তাই যতটুকু পর্যন্ত আমরা বর্ডার করব ততটুকু পর্যন্ত আমরা মার্ক করব, অর্থাৎ সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা ফন্ট বক্সের নিচে পাবো বর্ডার্স, বর্ডার্স থেকে আমরা অল বর্ডার্সে ক্লিক করব, ফলে আমাদের সকল ঘরগুলো একটা ঘরে রূপান্তর হয়ে যাবে। এবার আমরা ফাইল থেকে প্রিন্ট প্রিভিউতে দেখি আমাদের কাজটা কেমন হয়েছে। এই হলো আমাদের কাজ, স্যালারি শিট। এভাবে আমরা স্যালারি শিট গুলো তৈরি করবো। যদিও আমাদের এখানে 8-10 জনের হয়তো রিপোর্ট আসছে, হয়তো কোনো প্রতিষ্ঠানে 1-150 2,000 2-4-5,000 ইয়ে হতে পারে, তখন আপনাকে এভাবেই শিটটা তৈরি করতে হবে। আচ্ছা, এটা হলো স্যালারি শিট 1। স্যালারি শিট 1 বলতে এইটার নাম দিয়ে স্যালারি শিট 1 এমনটা না, আমরা 3টা ক্যাটাগরি স্যালারি শিট দেখিয়ে থাকি। আর সেহেতু আমাদের একটা নাম দিতে হবে যাতে আপনারা বুঝেন, এই জন্য আমরা স্যালারি শিট 1, স্যালারি শিট 2, স্যালারি শিট 3 নামে নামকরণ করেছি, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। স্যালারি শিট 1 করেছি আমরা, তাহলে স্যালারি শিট 2 কি? স্যালারি শিট 2 হলো কোম্পানি আপনাকে দিবে প্লাস নিবে। যে সকল প্রতিষ্ঠানে প্রভিডেন্ট ফান্ড নামে একটা ফান্ড আছে, যেটা আপনার চাকরির একটা নির্দিষ্ট মেয়াদান্তে আপনাকে রিটার্ন করে, তার একটা লাভের অংশ সহ, এটাকে প্রভিডেন্ট ফান্ড বলে। প্রাইভেট প্রতিষ্ঠান, বড় বড় প্রতিষ্ঠানগুলো এবং আপনার গভর্নমেন্টের সকল ফান্ডগুলোতে, সকল কোম্পানিগুলোতে গভর্নমেন্টের এই সিস্টেমটা চালু আছে। অর্থাৎ আপনি চাকরি করেন 2-4-5 বছর, 10 বছর, 30 বছর, চাকরির শেষে যে একসাথে মোটা অঙ্কের টাকা পান, সেটা মূলত আপনার স্যালারি শিট থেকে প্রতি মাসে মাসে একটা নির্দিষ্ট অংশ কেটে রাখে। তাহলে যেহেতু স্যালারি শিট 1 ওই সকল প্রতিষ্ঠানের জন্য, যে সকল প্রতিষ্ঠানে শুধুমাত্র দিবে, কোম্পানি আপনার থেকে নিবে না, ওই সকল প্রতিষ্ঠানের জন্য এই সিস্টেমটা। আর যে সকল প্রতিষ্ঠানে আপনাকে দিবে প্লাস নিবে, ওই সকল প্রতিষ্ঠানের জন্য আরো কিছু শিরোনাম অ্যাড করতে হবে। যেমন যেমন এখানে আসছে টোটাল স্যালারি। টোটাল স্যালারির পরে গিয়ে তার পি ফান্ড থাকবে, এর জন্য লেখেন পি ফান্ড।
তাহলে দুইটা জিনিস কিন্তু অ্যাড হচ্ছে। একটা জিনিস হলো পি ফান্ড অর্থাৎ প্রফিট ফান্ড, আর হলো নেট পে। প্রফিট ফান্ডে হয়তো কোনো কোম্পানি আপনার থেকে 6%, কোনো কোম্পানি 5%, কোনো কোম্পানি 7%, অর্থাৎ আপনার মূল বেতনের 5% 6% এই অঙ্কটা কেটে রেখে দিবে, যেটা চাকরি শেষে এটার সাথে কোম্পানির একটা ফান্ড মিলে আপনাকে একত্রে মোট অঙ্কের একটা টাকা দিবে। তাহলে এই যে টাকাটা কাটবে, কতটুকু পরিমাণ কাটবে এবং কত টাকা হয়, যেহেতু আপনার বেতন সবসময় ৮৫০০ টাকা থাকবে না, স্যালারি প্রতি বছরে কিন্তু আপডেট হচ্ছে। এবছর ৮৫০০, হয়তো আগামী বছর ৯০০০ হবে, তারপর বছর হয়তো ১০০০০ হবে। এবার স্যালারি বাড়ছে, স্যালারি বাড়ার সাথে সাথে প্রফিটের ফান্ডের টাকাটাও বাড়বে কিন্তু। তো সেই হিসেবে 6% কত টাকা হয় এটা বের করার জন্য আপনাকে টাইপ করতে হবে ঠিক সেম মেডিকেল, কার রেন্ট, হাউস রেন্টের মতোই। যেমন এখানে 5% উল্লেখ করে দেন, যেমন 5%। এখানে আপনি লিখে ফেলেন ইকুয়াল C2 ইন্টু 5%। এখানে C2 লিখলে হবে না, যেহেতু আমাদের C2 টা এখন কোন ঘরে আছে বলেন দেখি? বেসিক। বেসিক। সুতরাং আমাদের বেসিক থাকলে চলবে না, বেসিকের অঙ্কটা থাকতে হবে, সেটা হলো 3 তে। আমরা এখানে টাইপ করব C3 ইন্টু 5% ইন্টারেস্ট। তাহলে 425 টাকা হয়। কি হয়? তার প্রফিট এন্ড ফান্ডের টাকা। এবার আসে নেট পে। যেমন স্টাফ তার 4টা ফান্ড থেকে টাকা একত্রে মিলে 10,795 টাকা পাবে। যেহেতু কোম্পানি তার থেকে একটা নির্দিষ্ট অঙ্ক কেটে রেখে দিবে, সেই হিসেবে সে ফান্ডের টাকা আসছে 425 টাকা। তাহলে আমাদের টোটাল স্যালারি থেকে 425 টাকা যদি হয় মাইনাস যায়, বাকি কত টাকা তাকে নগদ পে করবে সেটা নেট পেতে আসবে। অর্থাৎ এখানে আমরা টাইপ করব জি, যেহেতু আমাদের টোটাল স্যালারিটা হলো জি এর গড়ে, তাই আমরা এখানে টাইপ করব ইকুয়াল C3 মাইনাস, যেহেতু আমরা বিয়োগ করব এর জন্য আমরা কি দেব? মাইনাস দেব। মাইনাস দেওয়ার পরে আমরা টাইপ করব H3, অর্থাৎ G3 এর মধ্যে যা ফিগার আছে তার থেকে H3 যা আছে সেটা মাইনাস হয়ে বাকি কত টাকা থাকে সেই টাকাটা এখানে আসবে এন্টার। তাহলে বাকি থাকছে 10,370 টাকা। 10,795 টাকা থেকে 425 টাকা যদি মাইনাস যায়, তাহলে বাকি টাকা থাকছে 10,370 টাকা। এই হলো নেট পে। তাহলে আজ আকরাম নামে স্টাফ এই মাসে বেতন পাচ্ছে 10,370 টাকা। এই দুইটাকে সিলেক্ট করেন, এরপর নিচের দিকে ড্র্যাগ করেন। নিচের দিকে ড্র্যাগ করা হয়ে গেছে। যেহেতু আমাদের শিরোনাম এই পর্যন্ত মার্চ করা আছে, এই ঘরগুলো মার্চ করতে হবে, তাই এই ঘর আমরা সিলেক্ট করার পর মার্চে ক্লিক করব। তখন আমাদের ঘরগুলো কি হয়ে যাবে? অ্যাডজাস্ট হয়ে যাবে। এবং এই পাশে এগুলোতে বর্ডার দেওয়া হয় নাই, আমরা এই পর্যন্ত সিলেক্ট করব, এরপর বর্ডার থেকে আমরা অল বর্ডারসে ক্লিক করব। এই হলো স্যালারি শীট 2। তাহলে স্যালারি শীট 2 অতিরিক্ত আমরা শিখলাম কি? শুধু প্রফিট এন্ড ফান্ড প্লাস নেট পে, আর কিছুই না। কিন্তু আর কিছু তাহলে স্যালারি শীট 1 আমরা এই পর্যন্ত শিখলাম। তাহলে স্যালারি শীট 2 টা কিভাবে হবে? যে টাকাটা যদি কর্তন করা হয় সেই হিসেবে স্যালারি শীট নিয়মটা আসবে। আর এবার আসেন স্যালারি শীট 3। যা যা আছে সবকিছুই থাকবে, হয়তোবা স্যালারি শীট 1 সিস্টেম থাকবে অথবা স্যালারি শীট 2 সিস্টেম থাকবে। এই দুইটার যে কোনো একটা সিস্টেম থাকতে পারে। অতিরিক্ত যে পয়েন্টটা ইয়া হবে সেটা হলো ওভারটাইম। কি টাইম? ওভারটাইম। অর্থাৎ আপনাকে কোম্পানি দেওয়ার শুধু যে সকল কোম্পানিগুলো দেয় সেটাও আপনি জানলেন, এরপরে জানলেন কোম্পানি কিছু কোম্পানি আছে দেয় প্লাস নেয়, সেটাও আপনি জানলেন। এখন আরেকটা কোম্পানি আছে ওভারটাইম সিস্টেম আছে, অর্থাৎ তার মূল টাইমের পরে অতিরিক্ত যে কাজের চাপের কারণে তাকে দিয়ে কাজ করানো হয় সেটার জন্য একটা তাকে পারিশ্রমিক দিয়ে দেওয়া হয়। সেই পারিশ্রমিক টাকা সহ স্যালারির সাথে একসাথে যদি অ্যাড হয়
সেই ক্ষেত্রে আপনি স্যালারি শিট 3 করবেন। কিভাবে করবেন সেটা, সেই জিনিসটা বোঝাটা খুব সহজ, তবে আপনাকে পয়েন্টটা জানতে হবে। খেয়াল করেন, ওভারটাইম দুইটা পয়েন্ট কিন্তু আমাদের এখানে অ্যাড হবে, হয়তো বা স্যালারি শিট 1 এর সাথে অথবা স্যালারি শিট 2 এর সাথে। যদি যে সকল কোম্পানি দেয় প্লাস নেয় হয়, তাহলে তারপরে কি আপনি এগুলোকে অ্যাড করবেন, এই 3টা পয়েন্ট। আর যদি বলেন যে না শুধু কোম্পানি দেয় ওটার সাথে যদি অ্যাড হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি এইভাবে করবেন। অতিরিক্ত কি ওভারটাইম আর পার আওয়ার পেড, অর্থাৎ প্রতি ঘন্টা প্রতি তার কত টাকা হয়। যেমন এই লোকটা এই মাসে ওভারটাইম করেছে 3 ঘন্টা, তার প্রতি ঘন্টা হয় 40 টাকা 86 পয়সা করে। তাহলে কিভাবে বের হলো সেটাকে বুঝেন। যেমন তার মূল বেতনটা আছে, এই মূল বেতনটাকে ভাগ করা হয়, কোন কোন কোম্পানি ভাগ করে ফুল মাস, যে মাসে 29 আছে 29-এ, যে মাসে 31 আছে 31-এ। আবার কোন কোন কোম্পানি আছে মাসকে গণনা করে 26 দিনে। এবং কোম্পানি যদি আপনার মূল আপনার টাইম অফিস টাইম যদি অফিস আওয়ার যদি 8 ঘন্টা হয়, তাহলে 8 ঘন্টা হিসেবে ধরবে, ওই টাকাটাকে ভাগ করবে। আর যদি 10 ঘন্টা হয় তাহলে 10 ঘন্টা হিসাবে এটাকে ভাগ করবে। আমি বোঝাচ্ছি এখনই, একটু খেয়াল করেন। আমরা এখানে লিখলাম ওভারটাইম, সেকেন্ড করে আমরা লিখলাম পার আওয়ার পে। ওভারটাইম এখানের মধ্যে যে নেট পেটা আছে, এই নেট পেটা কিন্তু সবার লাস্টে চলে যাবে, যেহেতু তার আরেকটা পয়েন্ট অ্যাড হচ্ছে, সেই সুবাদে আপনি এই নেট পেটা লাস্টে ঘরে নিয়ে যাবেন। এর জন্য আপনাকে মার্ক করতে হবে, এরপর কন্ট্রোল এক্স এর মাধ্যমে কাট করতে হবে, অথবা হোম মেনুর কাট কমান্ডে ক্লিক করার পরে আপনি সবার শেষের ঘরেতে সিলেক্ট করবেন এবং কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করলে পেস্ট হয়ে যাবে, অথবা শুধু পেস্ট কমান্ডে ক্লিক করলে পেস্ট হয়ে যাবে। আমরা কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করলাম, ফলে আমাদের এখানে লেখাগুলো ডান পাশে চলে আসলো। এখন চাইলে আমরা এই দুইটা ঘরকে বাম পাশে নিয়ে আসতে পারি, সেই হিসেবে কন্ট্রোল এক্স এর মাধ্যমে কাট করলাম, দুইটা ঘরকে মার্ক করলাম, এন্টার বাটন প্রেস করলাম। ঠিক সেম আমরা এটাকে আমরা এইভাবে নিয়ে আসতে চাইলে নিয়ে আসতে পারবো। কন্ট্রোল এক্স এর মাধ্যমে সিলেক্ট করার পরে যতটুকু দরকার আমাদের ঘর, এন্টার বাটন প্রেস করবো, চলে আসবে। অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট করা, কন্ট্রোল এক্স এর মাধ্যমে কাট করা, কন্ট্রোল সি এর মাধ্যমে কপি করা, আর পেস্ট করা হলো, মুভ করা হলো পেস্টের কাজ। ওভারটাইম, যেমন ওভারটাইমে এখানে যেহেতু আপনি স্যালারি শিট তৈরি করছেন, সেই হিসাবে আপনাকে এখানে শুধু তার টোটাল কত ঘন্টা হয়েছে সেটা অ্যাড করতে হবে। আর আরেকটা শিট থাকবে তার প্রতিদিন হাজিরা, যেটা হাজিরা খাতা হতে পারে, অথবা ওভারটাইমের জন্য আলাদা কোনো কাগজ হতে পারে, সেখানের মধ্যে লেখা থাকে এতটা থেকে এতটা পর্যন্ত সে ওভারটাইম করেছে, তার টোটাল ঘন্টা হলো এত। তাহলে টোটাল ঘন্টা যেহেতু এত, সেই হিসেবে আপনি একটা স্যালারি শিট তার আপনার ওভারটাইম একটা শিট তৈরি করতে পারেন, সেখান থেকে আপনি ফলাফলটা আনতে পারেন। আর আরেকটা জিনিস হলো, সেটা হলো যে আপনি যেহেতু ওইখানে স্যালারি শিট টানছেন না, অর্থাৎ ওভারটাইম চাচ্ছেন না, ওভারটাইমের টোটাল ঘন্টাটাকে আপনি এখানে আনতে হবে। ওভারটাইম টোটাল ঘন্টা কত সেটা আপনাকে ওই শিটটা দেখে এখানে এন্ট্রি করতে হবে। এক্সাম্পল 5 ঘন্টা করেছেন উনি করেছেন 8 ঘন্টা, উনি করেছেন 15 ঘন্টা, উনি করেছেন 3 ঘন্টা, উনি করেছেন 25 ঘন্টা, 22 ঘন্টা, 13 ঘন্টা, 16 ঘন্টা। এটা হলো তার ওভারটাইম। এখন দেখেন ওভারটাইমের তার টাকাটা কিভাবে আসে, এটা যদি আপনি হিসাব করতে চান তাহলে দুটি সিস্টেম আছে। একটা সিস্টেম হলো যে তার মূল প্রতি ঘন্টা যত টাকা হয় তত টাকা আসে। আবার কিছু কিছু কোম্পানি আছে প্রতি ঘন্টা যা আছে তার দ্বিগুণ হয়, প্রতি ঘন্টা যদি 40 টাকা থাকে তাহলে 80 টাকা হয়। এটা কিছু কিছু কোম্পানিতে এই সিস্টেমটা চালু আছে।
তবে আমরা ওই সিস্টেমে যাব না, আমরা নরমালি সকল প্রতিষ্ঠানে যে সিস্টেমটা সাধারণত চলে আমরা ওই সিস্টেমটাকে ফলো করি। যেমন এখানে আমাদেরকে মূল বেসিকটা কোন ঘরে আছে সেটা আগে দেখতে হবে। মূল বেসিকটা আছে আমাদের সি এর ঘরে অর্থাৎ C3 তে। তাই আমরা এখানে টাইপ করব C3 ঘরে, এখানে আমরা টাইপ করব পার আওয়ারে ইকুয়াল C3 এটাকে আমরা ভাগ দিব एग्जांपल 31 মাসে, ভাগ যদি তার মূল অফিস টাইম যদি 8 ঘন্টা হয় তাহলে আপনি এখানে টাইপ করবেন 8 ঘন্টা, যদি অফিস টাইম যদি তার 10 ঘন্টা হয় তাহলে আপনি এখানে টাইপ করবেন 10 ঘন্টা। আর যদি তার 31 মাস না করে যদি 26 দিনে মাস হিসাব করে তাহলে আপনি এখানে টাইপ করবেন 26 দিন। অর্থাৎ কত দিনে মাস হিসেবে গণনা করে যে প্রতিষ্ঠানে আপনি চাকরি করবেন সে প্রতিষ্ঠান কিন্তু আপনাকে এগুলো জানিয়ে দিবে, এবং তার অফিস টাইম কয় ঘন্টা, 8 ঘন্টা না 7 ঘন্টা না 10 ঘন্টা সেটা আপনাকে জানিয়ে দিবে। তাহলে আমরা C3 কে ভাগ করছি 26 দিনে, আবার 26 দিনটাকে প্রতিদিনটাকে আমরা ভাগ করছি 8 ঘন্টাতে। তাহলে 8 ঘন্টাতে যখন আমরা ভাগ করব তাহলে প্রতি ঘন্টায় কত টাকা হয় তার ফলাফলটা এখানে চলে আসবে। প্রতি ঘন্টায় তার হচ্ছে 40 টাকা 86 পয়সা। এখন প্রতি ঘন্টায় যা আসে সেই হিসাবে যদি আপনি এখানে এটা করেন তাহলে ফলাফল চলে আসলো এটা। এরপরে আপনি এটাকে 8টাকে ভাগ দিলেন, আচ্ছা খেয়াল করেন তার ঘন্টা হচ্ছে 40 টাকা 86 পয়সা। আপনি এখন যখন এটাকে ড্রাগ করবেন সকল ফলাফলগুলো চলে আসলো কার কত টাকা ঘন্টা হয়। যেমন ওনার হয় 105 টাকা ঘন্টা, ওনার হয় 40 টাকা ঘন্টা, ওনার হয় 105 টাকা ঘন্টা। কিভাবে? তার স্যালারি বেশি। ওনার হয় ঘন্টা কম, ওনার স্যালারি কম তাই 40 টাকা আসছে। এইভাবে স্যালারি অনুযায়ী তার ওভারটাইমের বিলটাও আপ ডাউন করবে। এবার আসে নেট পে। নেট পেটা কিভাবে আসবে সেটা ফলো করেন। নেট পে আসবে আপনার টোটাল টাকার উপরে, টোটাল টাকার উপরে আপনাকে মাইনাস করতে হবে এইচ। আপনি চাইলে এটাকে এইটার পরও দিতে পারেন, পার ওভারটাইমের পরেও দিতে পারেন, চাইলে এখানেও রাখতে পারেন, আপনার ইচ্ছা। যেখানে আপনি রাখতে চান অবশ্যই সেটা মাইনাস করতে হবে। কিভাবে মাইনাস করবেন? যেমন টোটাল স্যালারি, এই হলো টোটাল স্যালারি। আপনি এখানে টাইপ করলেন ইকুয়ালস G3 টাইপ করার পর টাইপ করবেন G3 মাইনাস H3 মাইনাস H3 এরপর ফার্স্ট ব্র্যাকেট টানার পরে I3, ফার্স্ট ব্র্যাকেট আগে প্লাস টানবেন, I3 ইনটু J3 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। 10,574 টাকা, 10,574 টাকা। এর আগে দেখেন 10,795 টাকা তার মূল বেতন, তার থেকে 425 টাকা মাইনাস যাবে, এটার সাথে যোগ হবে, মাইনাস গিয়ে বাকি যে টাকা থাকে সেই টাকার সাথে যোগ হবে ওভারটাইমের যোগটাকে আমরা ব্র্যাকেটে ঢুকে দিয়ে আমরা টোটাল নিয়ে আসছি নেট পেতে 10,574 টাকা। কথা বুঝতে পেরেছেন? আমার হিসাবটাকে বুঝতে পেরেছেন? যদি বুঝতে না পারেন আমি আপনাদেরকে আবার বুঝাচ্ছি, একটু ভালো করে খেয়াল করেন। সেটা হলো স্যালারি শিট, খেয়াল করেন আমরা G3 থেকে মাইনাস করলাম H3 জি ইকুয়াল C G3 মাইনাস H3, তাহলে কত টাকা হয়? 10,370 টাকা। জি। এবার আসেন
আমরা ইকুয়াল সি I3 ইন্টু J3 ইন্টারপ্রেট করলাম, তো 204 টাকা হয়, তাই না? জি এখন দেখেন আমরা এখানে টাইপ করলাম সমান সমান L3 প্লাস L4 কত টাকা হলো? 10,574 টাকা। আপনি এখানে দেখেন তো 10,574 টাকা আসছে কিনা? জি ঠিক আছে। আমি কিন্তু দুইটা আপনাদেরকে ভেঙে ভেঙে বোঝানোর কারণটা কি জানেন? কারণটা হলো যেহেতু এখানে কোড ব্যবহার করা হচ্ছে 1 এর ভিতরে 2, তো 1 এর ভিতরে 2 হিসাবটা হয়তো আপনাদের মাথায় ধরবে না, তাই আপনাদেরকে আলাদা 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 দেখাচ্ছি। সেটা হলো প্রথম কিন্তু কোড ব্যবহার করেছিলাম ইকুয়াল সি G3 মাইনাস H3, তাই না? জি জি। এরপরে আমরা অতিরিক্ত একটা জিনিস প্লাস করেছি, অর্থাৎ যেহেতু আমরা একটা ঘরে ফলাফল আনতে চাই দুইটা সূত্র ব্যবহার করে, দুইটা সূত্র ব্যবহার করার জন্য আমরা এটার সাথে যোগ করতে চাই, অর্থাৎ মাইনাস যাওয়ার পরে বাকি যে টাকাটা থাকে অর্থাৎ 10,377 টাকা প্লাস অতিরিক্ত যে ওভারটাইম হয়েছে, ওভারটাইমের বিলটা কিভাবে বের করেছি সেটাও দেখেন। ওভারটাইমের বিলটা বের করেছি কিভাবে? শুধুমাত্র ইকুয়াল সি টাইপ করার পর I3 ইন্টু J3, তবে I3 ইন্টু J3 টা আমরা ব্র্যাকেটে কি করেছি? অ্যাড করেছি। ব্র্যাকেটে অ্যাড করার পরে আমরা ইন্টার বাটন প্রেস করেছি, ফলে আমাদের 10,574 টাকা ফলাফল চলে আসছে। ক্লিয়ার? জি ক্লিয়ার। এবার ড্র্যাগ করুন, এখন দেখেন প্রত্যেকের ফলাফলটাও চলে আসছে। এটা হলো অতিরিক্ত যে তিনটা জিনিস দেখতে পাচ্ছেন, অতিরিক্ত দুইটা জিনিস কিন্তু না, মূলত দুইটা জিনিস শিখেছি আমরা, ওভারটাইম অ্যাড করা, আর ওভারটাইমের আগে স্যালারি শীট 2 তে আমরা শিখেছিলাম প্রফিট এন্ড ফান্ডটাকে অ্যাড করা, একটা পয়েন্ট। কিন্তু বাকি সকল কাজগুলো কিন্তু আমরা পূর্বে শিখেছিলাম, তাই না? সবগুলোকে আমরা সিলেক্ট করলাম, বর্ডার্স থেকে আমরা অল বর্ডার্সে ক্লিক করলাম এবং যে পর্যন্ত আমাদের প্রজেক্ট হয়েছে সেই পর্যন্ত মার্ক করব, মার্জ এন্ড সেন্টার ক্লিক করব, তাহলে পুরোটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এভাবে আমরা আমাদের ফলাফলগুলো তৈরি করব। স্যালারি শীট 1, এটা স্যালারি শীট 1 সিস্টেমে করেছি আমরা, স্যালারি শীট 2 সিস্টেমে করেছি আমরা, এটা স্যালারি শীট 3 সিস্টেম করেছি আমরা। এটা তিনটা প্রজেক্ট কিন্তু আমরা একটা প্রজেক্ট দিয়ে শিখেছি। তাহলে আপনি এখন কি বলবেন? আপনি তো অবশ্যই এখন বলবেন আমরা স্যালারি শীট একটা শিখেছি, কি বলেন? এমনটাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে স্যালারি শীট আমরা মূলত স্যালারি শীট একটা শিখি না, আমরা 1 এর ভিতরে 3 শিখেছিলাম। 1 এর ভিতরে 3 একটা শিখেছি, তার ভিতরে আরো দুইটা জিনিস ফ্রি পেয়েছি দুটি সিস্টেমটাকে, যার কারণে যখন যেখানে মধ্যে আমাদের যে সিস্টেমের স্যালারি শীটটা লাগে আমরা এইভাবে তৈরি করতে পারবো। আরো কিছু শিরোনাম যদি অ্যাড করার প্রয়োজন হয় আপনি এইভাবে করবেন, হয়তো কোম্পানি আপনাকে দিবে অথবা নেবে, এটার সাথে গুণন করবে, এই তো হিসাব, আর তো কিছু না। তাহলে আপনি এইভাবে স্যালারি শীট গুলো তৈরি করবেন। ক্লিয়ার? জি জি ক্লিয়ার। এবার আসেন, আপনি নিউ শিখলেন, ওপেন শিখলেন, সেভ শিখলেন, সেভে শিখলেন, প্রিন্ট শিখলেন, এরপর ক্লোজ শিখলেন, সেন্ড প্রপার্টিজ, পাবলিশ, এগুলো আমাদের প্রয়োজন নেই। তাহলে মোটামুটি মাইক্রোসফট ওয়ার্ড এর মতোই তো কমান্ডগুলো, কি বলেন? জি। তাহলে প্র্যাকটিস করতে আমাদের জন্য সহজ হবে না কঠিন হবে? সহজ। তাহলে আমরা যেভাবে মাইক্রোসফট ওয়ার্ডটাকে প্র্যাকটিস করেছিলাম ঠিক সেভাবে আমরা মাইক্রোসফট এক্সেল এর কমান্ডগুলো প্র্যাকটিস করে নেব। এটা পারি বলে ছেড়ে দিবেন না, এটা পারি বলে ছেড়ে দিবেন না। পারি বলে যারা ছেড়ে দেয় তারাই বিপদে পড়ে, বিপদে এমন বিপদে পড়ে সত্য নিজের নামটা পর্যন্ত ভুলে যায়, নিজের নামটা পর্যন্ত কি হয়ে যায়? ভুলে যায়। এইটা কিসের কারণ? অবহেলার কারণ, মানে সঠিক সময়টাকে কাজে লাগায় নাই, অলসতা করেছে, যার কারণে অলসতায় তাকে এমন একটা সময়ের সম্মুখীন করেছে যে সময় নিজের নামটা পর্যন্ত সে ভুলে যায়। যখন জিজ্ঞেস করে তোমার নাম কি, তখন থুতুপুতু খেয়ে যায় যে আসলে আমার নামটা কি, সে তখন তার মাথায় কাজ করে না। এই জন্য কি করবেন, মাইক্রোসফট ওয়ার্ড গুলোকে যেভাবেই কমান্ড গুলো বারবার প্র্যাকটিস করেছেন মাইক্রোসফট এক্সেল এর ক্ষেত্রে এই কমান্ড গুলো বারবার প্র্যাকটিস করবেন। অতিরিক্ত যে কমান্ড গুলো আসবে সেগুলো অবশ্যই আমরা বলে দিব আপনাকে। যেমন আসেন হোম মেনু, হোম মেনুতে আছে কাট, কপি, ফরম্যাট, পেইন্টার, পেস্ট, শিখেছিলেন মাইক্রোসফট ওয়ার্ডে। কাট কিসের কাজ? একটা লেখা কর্তন করে নেওয়া, অন্য জায়গায় হস্তান্তর করবে এই জন্য।
কপি করার কাজ। কপির কি কাজ? একটা লেখা হুবহু এখানে আছে, হুবহু জিনিসটাকে আমরা অন্য জায়গায় নিয়ে যেতে চাই, এটা আমরা কপি করব। আর কাট কিংবা কপি করলাম সেটা অন্য জায়গায় সেভ করার নাম হলো পেস্টের কাজ। ফরম্যাট পেইন্টের কাজ হলো একটা ডিজাইনের কাজগুলোকে হুবহু এটা অন্য জায়গায় প্রয়োগ করতে চাই আমরা। যেমন আমরা এখানের মধ্যে যে সকল ফন্ট ব্যবহার করেছি, কালার ব্যবহার করেছি, ইফেক্ট ব্যবহার করেছি, যাই কিছু করি না কেন সেম জিনিসটা আমরা এটাতে প্রয়োগ করতে চাই। তাই আমরা এটাকে সিলেক্ট করার পর ফরম্যাট পেইন্টে ক্লিক করে আমরা যেটাতে প্রয়োগ করতে চাই সেটাতে ক্লিক করব, ফলে আমাদের সেই লেখাটাও আমাদের পূর্বের অবস্থা ফিট মতো হয়ে যাবে। এবার আসেন ফন্ট সাইজ, তারপরে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, বর্ডার্স, তারপর আছে হাইলাইট কালার, ফন্ট কালার, সবকিছু কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ডে শিখেছিলাম। অ্যালাইনমেন্টের কাজ হলো লেখাটাকে ডানে বামে উপরে নিচে নিয়ে যাওয়া এবং আপনার ডিরেকশন মোড, অর্থাৎ ডান পাশ থেকে শুরু করবেন না বাম পাশ থেকে শুরু করবেন, জেনারেল মোড এবং অ্যারাবিক মোডের কাজ। অতিরিক্ত একটা কমান্ড আছে, আপনার লেখাটাকে চাইলে এই সেলের মধ্যে যেভাবে ডানে বামে লিখছেন ঠিক সেভাবে আপনি চাইলে আপনার লেখাটাকে কোণাকুণি লিখতে পারবেন। এখানে কমান্ড গুলো আছে, কোন সিস্টেম করতে চান, মানে অ্যাঙ্গেল সিস্টেম সিলেক্ট করার পর আপনি এখানে লিখে নিলেন অ্যাঙ্গেল সিস্টেমে। আপনি যদি চান এখানে অ্যাঙ্গেল করতে তাহলে সেটা অ্যাঙ্গেল হয়ে যাবে। এভাবে যদি আপনি অ্যাঙ্গেল সিস্টেম না করে যদি আপনি অ্যাঙ্গেল ক্লক সিস্টেম করতে চান, রোটেট সিস্টেম করতে চান, অর্থাৎ আপনি এখান থেকে কোন ফরম্যাট অনুযায়ী লেখাটাকে নিয়ে যেতে চান, একই ঘরের মধ্যে চাইলে আপনার মন মতো অনেক সিস্টেমে আপনি এভাবে এগুলোকে সাজাইতে পারবেন। আর রাফ টেক্সটের কাজ হলো যখন আপনি কোনো লেখা লিখছেন, যেমন আমি লিখছি এখানে আকরামুল্লাহ আশরাফ, এই যে আমার লেখাটা আমার এই বর্ডারটাকে পেরে চলে গেছে অন্য জায়গায়, যখন আমি কোনো ঘরের মধ্যে সেল পয়েন্টে ক্লিক করব তখন কিন্তু যখন আমি এই ঘরে লিখবো তখন কিন্তু আমার বাকি লেখাটা কিন্তু হাইড হয়ে গেছে। তাহলে এই যে হাইড হয়ে গেছে, আমার লেখাটা যাতে তার নির্দিষ্ট বর্ডার না পার হয়, অর্থাৎ ওই ঘরের মধ্যে অটোমেটিকলি যাতে নিচের দিকে চলে আসে, এর জন্য আমরা রাফ টেক্সটে ক্লিক করব। তখন আমাদের যাই কিছু লিখি না কেন তা উপর থেকে নিচের দিকে নামতে থাকবে, আর ডান দিকে যাবে না যদি আমরা রাফ টেক্সটে ক্লিক করি। আর যদি ক্লিক না করি তাহলে কিন্তু সে ডান দিকে যেতে থাকবে, ডান দিকে যেতে থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ইন্টার মাধ্যমে নিচে না নামান। ক্লিয়ার? স্যার কথাটা বুঝলাম না। যেমন আপনি এখানে লিখেছেন আপনার এই ঘরের মধ্যে যতটুকু জায়গা আছে ততটুকু জায়গার মধ্যে যদি কোনো কিছু লিখতে চান, আবার অতিরিক্ত যদি লেখাটা অতিরিক্ত হয়ে যায়, জায়গা নেই, তাহলে অটোমেটিক নিয়ম অনুযায়ী সে ডান দিকে চলে যায়, তাই না? জি জি। কিন্তু যখন আপনি রাফ টেক্সটে ক্লিক করবেন তখন সে আর ডান দিকে যাবে না, জায়গা যখন শেষ হয়ে যাবে তখন অটোমেটিকলি কার্সরটা নিচের দিকে চলে আসবে, অর্থাৎ লেখাটা তার নিচের লাইনে চলে আসবে। যেমন আমি এখানে লিখলাম, রাফ টেক্সটে ক্লিক করার পরে লিখলাম এখানে আকরামুল্লাহ, দেখেছেন আমার লেখাটা কিন্তু ডান দিকে যায় নাই, এটা লেখাটা আর ডান দিকে যায় নাই, সে নিচে চলে আসবে। আমি ঠিক আরেক জায়গায় লিখি, যেমন এখানে লিখলাম, এখন দেখেন আমার এই লেখাটার মধ্যে আর এই লেখার মধ্যে তফাৎ কি? কোনো তফাৎ আছে? জি জি। কি তফাৎ আছে বলেন দেখি? রেডি এক লাইনে নিচেটা ভিন্ন করে চলে গেছে। হ্যাঁ, অর্থাৎ এটা রাফ টেক্সট কমান্ড ক্লিক করা আছে, ফলে তার যতটুকু জায়গা ছিল ততটুকু জায়গা যখন ফিল আপ হয়ে গেছে অটোমেটিকলি তারপরে শব্দটা নিচে চলে আসছে, কিন্তু এটাতে আসে না। এই কারণে রাফ টেক্সটে ক্লিক করে না, আমি যখন রাফ টেক্সট ক্লিক করব তখন সে অটোমেটিকলি নেমে যাবে নিচে। এই হলো রাফ টেক্সটের কাজ। ওকে জি জি স্যার।